এনবিআর এর সক্ষমতা বাড়াতে হবে এবং ডিজিটালাইজড করতে হবে। যদি রাজস্ব আহরণ করতে হয়, সাকসেসফুল বাজেট করতে হয়, তাহলে সরকারের ঋণ গ্রহণ কমাতে হবে। এই বাজেটটা কিন্তু অনেকেই বলে উচ্চবিলাসী, অবাস্তব। আমি কিন্তু এটা তা মনে করি না। আমার আজকের পত্রিকা যেটা এখানে আছে, মাথাপিছু আয় $৩,০০০ উপরে, $৩,০২০। আর আমার ইকোনমি দাঁড়িয়েছে $500 বিলিয়ন। আর আমার কর জিডিপি রেশিও হচ্ছে 6.6 থেকে 7-এর মধ্যে। এইটা বিশ্বের কোথাও নাই। আমার প্রতিবেশী দেশ নেপাল, ভারত, তাদের 17-18% তাদের কর জিডিপি রেশিও। তাহলে আমরা তো কর দিচ্ছি না। তা আমরা কর যদি না দেই, এভাবে অনাদায়ী কত, একটা দেশ কীভাবে চলবে বলেন? একটা কী দেশ? এখন সরকারকে আমরা বলবি, সরকার একটা ভীষণ নিয়ে নেমেছে, তো যার জন্যে আর এনবিআরও সজাগ হবে, প্রত্যেকটা নাগরিক সজাগ হতে হবে। আমি কয়েকদিন আগে চায়না ছিলাম। চায়নাতে এমন কোনো দোকান নাই, এমন কোনো জায়গা নাই যেখানে কোনো ক্যাশ চলে। 100% কিউআর কোড দিয়ে আপনাকে বাসে উঠতে হবে, আপনাকে মুদি দোকানে করতে হবে, আপনি হোটেল রেস্তোরাঁ যান, সমস্ত জায়গায়। অর্থাৎ কর ফাঁকি দেওয়ার কোনো স্কোপ নাই। যেখানে টাকার লেনদেন হবে, ক্যাশ লেনদেন হবে, সেখানে স্কোপ থাকে। সরকারকে বাজেট দিয়েছে, আমি মনে করি এনবিআর এর সক্ষমতা বাড়াতে হবে এবং ডিজিটালাইজড করতে হবে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এবং ডিজিটালাইজ করার যদি আমাদের দেশে টেকনিক্যাল লোকজনের অভাব থাকে, আমরা যে কোনো আউটসোর্স করতে পারি। আউটসোর্স করে যদি আপনার এনবিআর এর সক্ষমতা না বাড়ানো যায়, তাহলে গত অর্থ বছরে আমাদের রিভাইসড বাজেট করা হয়েছিল। আমাদের মূল বাজেট থেকে এটা 5,03,000 করা হয়েছিল, সেটাও আদায় হয়নি। 1,00,000 কোটি টাকারও বেশি রাজস্ব ঘাটতি আছে গত অর্থ বছরে। এবছরে তার চেয়ে আরও 2,00,000 কোটি টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ গত অর্থ বছরের চেয়ে এবছরে 42% বেশি কর আহরণের কথা বলা হচ্ছে। এটা তখনই সম্ভব হবে যদি ইতিমধ্যে এনবিআর এর সক্ষমতা বাড়ানো, ডিজিটালাইজড করা হয়। এবং আমার মনে করি যে প্রত্যন্ত অঞ্চলে আমাদের এনবিআর এর কিন্তু ম্যান পাওয়ার খুবই কম। তাদের প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা জেলায়, থানায় তাদের অফিস থাকা দরকার। এবং আজকে আপনি দেখেন, ঢাকা শহর দেখেন, চট্টগ্রাম, বড় বড় সিটি, বিভাগীয় শহরগুলি দেখেন, কত অ্যাপার্টমেন্ট, কত বাড়ি, কত গাড়ি, কয়জনে আমরা ইনকাম ট্যাক্স দিই? আমরা সাধারণত কত 30 থেকে 32 লাখ মধ্যে নিয়মিত আমরা কর দিই। তা বাকি বিরাট জনগোষ্ঠী যারা করের আওতার বাইরে, আপনি ভ্যাট, কয়জনে আমরা ভ্যাট দিই দেখেন? তাহলে একটা সরকার কিভাবে চলবে? তো সেই জন্য সরকারের সক্ষমতা বাড়াতে হলে এই বাজেটকে যদি আমাদেরকে কি বলে, যদি রাজস্ব আহরণ করতে হয়, সাকসেসফুল বাজেট করতে হয়, তাহলে সরকারের ঋণ গ্রহণ কমাতে হবে। কারণ গত অর্থ বছরে সরকার ব্যাংক থেকে অ্যাজ অন টুডে যদি দেখি, আমি বাংলাদেশ প্রাইভেট সেক্টর যারা কর্মসংস্থান করে, সেই তাদের ব্যাংক থেকে আমরা লোন পেয়েছি 4.75%। অথচ সরকার লোন নিয়েছে 30.37%। তাহলে সরকার তো আর কর্মসংস্থান তৈরি করে না, সরকার প্রাইভেট সেক্টর। তা প্রাইভেট সেক্টর যেখানে লোন পাচ্ছে না, সেখানে আবার যদি সরকার দেশীয় ব্যাংক থেকে, বর্তমান বাজেটে করা হয়েছে 1,12,000 কোটি টাকা সরকার ব্যাংক থেকে নেবে, এবং বিদেশি উৎসতে নেবে 1,09,000 কোটি, আর দেশি উৎস অন্য জায়গার থেকে সব কিছু মিলে, এবং ডিফেন্স সেভিং সার্টিফিকেট, সঞ্চয়পত্র দিয়া 1,27,000 কোটি টাকা সরকার নিয়ে যাবে। তাহলে একদিক দিয়ে ইনফ্লেশন কন্ট্রোল হবে না, আর একদিক দিয়ে রাজস্বর ব্যাপারে ওইরকম কোনো কিছু বলা নাই যে এরকম ডিজিটালাইজড করে এনবিআর সক্ষমতা বাড়ানো হবে এবং এইভাবে ভ্যাট বাড়বে, এইভাবে ইনকাম ট্যাক্স বাড়বে। এগুলো ডিটেলস এখনও আসেনি। তা আমার বিশ্বাস যে সরকার যেহেতু বাজেট দিয়েছে, অতীতের মতো সরকার ফেল করবে না, রাজস্ব আদায় করতে সক্ষমতা পাবে।